আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছেন। সারা পৃথিবী যখন কোভিড-19তে বিধ্বস্ত, ঠিক সেই মুহূর্তে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমি ইনামুল হক তোতা, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাস। সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, যারা আমার সাথেই থাকবে, অর্থাৎ আমি যেটা শিখাবো সেটা শেখার প্রচেষ্টা থাকবে, তারা অবশ্যই নবম এবং দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিত বই, খাতা, কলম নিয়ে সবাই বসে যাও। সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায়। পরিমিতির 16-1 অঙ্ক আমরা ইতিপূর্বে আমাদের ক্লাসে শেষ করেছি। এবারে আমার আজকের ক্লাসের বিষয়ে থাকছে চতুর্ভুজ সম্পর্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যেগুলো আমাদের অঙ্কে আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ইতিপূর্বে তোমাদের সাথে জানিয়ে বা তোমাদের ক্লাসে বুঝিয়েছি যে চতুর্ভুজ কি, অথবা তোমরা পূর্বের ক্লাসেও শিখে এসেছো চতুর্ভুজ কি। তাহলে তোমরা নিশ্চয় জানো 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বিভিন্ন ধরনের হতে পারে। চতুর্ভুজ সাধারণত আমরা 5টি ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে আয়তক্ষেত্র, আমি বোর্ডে লিখি, আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। আমরা এইগুলোর সংজ্ঞা পর্যায়ক্রমে শিখব এবং এগুলোর বিভিন্ন সূত্র সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই আসা যাক আয়ত। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও, শুধু সমান হলেও হবে, সমস্যা নাই, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং
কোণগুলো সমকোণ, সেটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রর আমরা অনেক কিছুই দেখে থাকি, এটাকে আমরা আয়তক্ষেত্র বলবো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমি আরেকটু সুন্দর, আসলে এই সম্পূর্ণ হোয়াইট বোর্ডটা একটি আয়তক্ষেত্র। এই বাহুর সমান এই বাহু, এটা যদি এ হয় এটাও হবে এ, এবং এই যে বাহু সমান এই বাহু, এটা যদি বি হয় তাহলে এটাও হবে বি। আবার একই সমান বলতে আমি যেটা বোঝাই, এটা যদি এ হয় এটাও হবে এ, এটা যদি বি হয় এটাও হবে বি, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হতে হবে, তাহলেই আমরা সেটা আয়তক্ষেত্র বলে ধরে নেব। তোমাদের যে বই পুস্তক আছে, টেবিল সহ সব কিছু বেশিরভাগ জিনিসই তোমরা দেখবা যে সেটা আয়তক্ষেত্র, যার এই যে আমাদের হোয়াইট বোর্ডটার এই প্রান্ত সমান, এখানে এই প্রান্ত সমান, এবং প্রত্যেকটা কোণ সমকোণ, সে কারণে এটা আমরা বলবো আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা ইতিপূর্বে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখেছি। যেমন আমরা জানি, আমি এই আয়তক্ষেত্রটার একটা নাম দেব, আমি যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নাই, আমার ইচ্ছা মতো নাম দেওয়া কোনো সমস্যা নাই। এ বি সি ডি যদি আমাদের একটি আয়তক্ষেত্র হয়, এ বি সি ডি যদি একটি আয়তক্ষেত্র হয়, তাহলে এসি এর কর্ণ। এখন আমরা ইতিপূর্বে দেখো, তোমরা লক্ষ্য করো যে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান দুইটি ভাগে ভাগ করে। দেখো আমাদের এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি, একটা ত্রিভুজ, এবং দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান হবে। এখন আমরা এর আগে অধ্যায় অর্থাৎ 16-2 দেখেছি একটি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের দেখো এখানে ভূমি এ বি যদি ধরি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে? হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল, সম্পূর্ণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের দেখো ত্রিভুজ এ বি সি এর আমরা এখানে হাফ, ভূমি এখানে এ, উচ্চতা বি, এবং ত্রিভুজ আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে আমরা যে কোনো একটা বাহুকে ভূমি, একটা বাহুকে উচ্চতা ধরলে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে ভূমি এ ধরি, এ বি, দেখো হাফ এ বি আর হাফ এ বি দুইটা যদি যোগ করা হয় তাহলে আমাদের কি হয়? শুধু এ বি হয়। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হবে এ বি বর্গ একক।
তাহলে তোমরা নিশ্চয়ই একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকে, ইতিপূর্বে তোমরা এটা অষ্টম শ্রেণীতে শিখে এসেছো, আবারও আমি মনে করি আবারও তোমরা এটা পারবে। এবার আসা যাক আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়। আসা যাক এই আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে। আয়তক্ষেত্রে যখন আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে, পরিসীমা বলতে আমাদের সম্পূর্ণ চারপাশের যে বর্ডার, যে চারটা বাহুর যোগফলই হবে আয়তক্ষেত্র। তাহলে আমাদের আয়তক্ষেত্র দেখো, চারটে বাহু যদি আমরা যোগ করি তাহলে কোন কোন বাহু দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা হবে এ যোগ বি যোগ এ যোগ বি, এটা যোগ এটা যোগ এইটা যোগ এইটা, তাহলে চারটের যোগফল। তাহলে কি আসে দেখো, এখানে আসছে 2a প্লাস 2b, 2 যদি কমন নেওয়া হয় একক, এটা হবে একটি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে তোমরা যদি কোনো আয়তক্ষেত্রের দুইটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে নিশ্চয় তোমরা এর পরিসীমা বের করতে পারবে। দেখো এখানে দৈর্ঘ্যের স্থলে দৈর্ঘ্যের যে মানটা থাকবে সেটা এখানে দেব, এবং প্রস্থ যেটা মান থাকবে সেটা যদি বিয়ের স্থলে বসাই তাহলে আমাদের একটি আয়তক্ষেত্রের পরিসীমা খুব সহজেই বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আসতে পারি এর কর্ণের দৈর্ঘ্য কতটুকু হবে, কি পরিমাণ হবে এসি এর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। আমাদের যখন বাহু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কিন্তু কর্ণ নির্ণয় করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব? আমরা যদি কর্ণকে এ বি ক্ষেত্রের পরিসীমার স্থলে আমি যদি কর্ণ নির্ণয় করতে চাই তাহলে সেটা কি হবে? আমি ধরে নিলাম কর্ণ ডি, অথবা যে কোনোভাবে তোমরা মনে করো একটা দৈর্ঘ্য আছে, কর্ণ আছে, প্রস্থ বের করতে হবে, সেটাও কিন্তু সম্ভব। তাহলে আমরা দেখি কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা তোমরা খুব ভালোভাবে আমি পূর্বে লক্ষ্য করো, আমি পূর্বেই বলেছিলাম যে এর প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে তোমরা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজের সংজ্ঞা জানো। ইতিপূর্বে তোমাদের ক্লাসে সহ আমি গত ত্রিকোণমিতি ক্লাসেও সে সম্পর্কে আলোচনা করেছি যে সমকোণী ত্রিভুজের, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে একটা ভূমি আছে, উচ্চতা আছে, এর যে অতিভুজ সেটা যদি আমরা নির্ণয় করলে এর কর্ণটা বেরিয়ে আসবে। তাহলে আমরা সেই পিথাগোরাসের উপপাদ্যের দিকে লক্ষ্য করা যাক। এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসির স্থলে আমরা ডি স্কোয়ার, এ বির স্থলে এ স্কোয়ার, বিসি এর স্থলে বি স্কোয়ার, বা ডি কর্ণ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কি হয়? দেখো এখানে ডি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট, এটা হবে একক। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ কি শিখলাম? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম
ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। একটি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের কৌশল শিখলাম, সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখলাম, সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার অল রুট। এভাবেও তোমরা মনে রাখতে পারো। এইখানে শুধু যে কর্ণ নির্ণয় করা হবে সেটা না, এখানে দৈর্ঘ্য কর্ণ দেওয়া থাকলে প্রস্থ নির্ণয় করা যেতে পারে। ঠিক একইভাবে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য দুইটা রয়েছে, আমাদের প্রস্থ নির্ণয় করতে বলতে পারে। শুধুমাত্র ওই সূত্রর যে মানগুলো আছে সেই মানের স্থলে মানগুলো বসাই দিলেই আমরা তৃতীয় মানটা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা আয়তক্ষেত্রের সম্পর্কে যে কোনো সমস্যা হলে, যে কোনো ধরনের সমস্যা তোমরা পেলে সেটা নিজেই সমাধান করতে পারবে। শুধুমাত্র আমার এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ বুঝতে হবে। সে কারণে তোমরা ক্লাসগুলো বারবার দেখবে এবং প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারো, তাহলে বুঝতে পারবে। আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে আসা যাক বর্গক্ষেত্র। আমার মনে হয় আয়তক্ষেত্র সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পারলে বর্গক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না। কারণটা আমি বলে দিচ্ছি এবং সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করে যাচ্ছি। বর্গটা কি? এখন আমার বর্গটা কি সেটা বুঝতে হবে। তোমরা অষ্টম শ্রেণীতে সে বিষয়ে শিখেছো, তারপরেও আমি আরেকবার সংজ্ঞাটা বলছি। যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ সেটাই হবে বর্গক্ষেত্র। যেমন বর্গক্ষেত্র এটা আমি ধরে নিই এটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান। আমি ধরে নিলাম এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা সবগুলোই সবগুলো দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? আমরা আয়তক্ষেত্রেতে কি শিখেছিলাম? বর্গের ক্ষেত্রফল। আমরা একটা জিনিস এখানে মনে রাখি, সবসময় যেখানে এ ছিল সে বির মানটা সবসময় এতে ধরলে আমাদের হয়ে যাবে বি সমান এ। দেখো তাহলে বর্গের ক্ষেত্রফল, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ধরে হয়েছিল? এ বি। তাহলে বর্গের ক্ষেত্রফল এ বি না হয়ে হবে এ এবং বি এর স্থলে এ, তাহলে হয় এ এ, দুইটা মিলে কি হয়? এ এর উপর স্কোয়ার, বর্গ একক। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এ বি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বি যেখানে আছে সেখানেই যদি আমরা এ বসিয়ে দিই তাহলে যেটা হয় সেটাই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা আমরা আয়তক্ষেত্রের পরিসীমাতে ছিল 2 ইন্টু এ প্লাস বি একক। আমি পূর্বেই বলেছি এ বি এর স্থলে যদি এ দিই তাহলে কি হয় দেখো 2 আর এখানে 2a, তাহলে 4a একক।
তাহলে তোমরা নিশ্চয়ই আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রের মানগুলো কিভাবে নিয়ে আসা হয় খুব সহজে বুঝতে পারছো বলে আমি মনে করি, কারণ এখানে বিষয়টা না বোঝার তেমন কোনো কারণ নাই। সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, আমরা এবারে চলে যাচ্ছি আমাদের কিভাবে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। আমি আগেই বলেছি বিয়ের স্থলে এই বসালেই হয়ে যাবে। তাহলে আমি লিখি আমাদের পূর্বে ছিল কি, পূর্বে ছিল কর্ণ ডি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অল রুট। তাহলে আমরা এখানে এটা যদি বাদ দিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এইটা বাদ দেব, দিলে কি আসছে এ স্কোয়ার অল রুট। তাহলে এখানে কি হয় রুট টু এ স্কোয়ার, এখানে রুটে আর স্কোয়ারে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হয় রুট টু, রুটে স্কোয়ারে বাদ দিয়ে দিলে শুধু এ। এখানে অবশ্যই আলাদা আলাদা ভাগ থাকবে, এখানে সম্পূর্ণ যদি রুট টেনে দাও তাহলে সেটা ভুল হবে। নিশ্চয় আমার মনে হয় তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য খুব সহজেই নির্ণয় করতে পারবে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের বিষয়ে। আমাদের এর পরে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সামান্তরিক। আসা যাক সামান্তরিক সম্পর্কে কিছু আলোচনা নিয়ে। সামান্তরিক, পূর্বে আমি সামান্তরিক কি সেটা বলছি। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, বা পরস্পর সমান বললেই হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। আমরা আয়তক্ষেত্রে বলেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, আর এটা হবে যে প্রথম দিকে একই, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। অর্থাৎ এটা যদি পরিমাপ করা হয় তাহলে 90 ডিগ্রির বেশি হবে অথবা কম হবে, তাহলে সেটা হবে সামান্তরিক। সামান্তরিক, তাহলে সামান্তরিক আমরা বুঝতে পারছি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। অর্থাৎ একটা আয়তক্ষেত্রকে যদি দুইটা কোণা ধরে চাপ দেওয়া হয় তাহলে যেটা পরিণত হয় সেটা হচ্ছে সামান্তরিক। যেমন দেখো, এখানে আমরা আয়তক্ষেত্রে দেখেছিলাম এখানে এক সমকোণ 90 ডিগ্রি, কিন্তু দেখো এখানে এক সমকোণ নয়, তাহলে এটা হবে সামান্তরিক। এখন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে যেয়ে আমরা দেখলাম যে এর ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। আমি ধরে নিলাম এর ভূমি এ এবং শীর্ষের থেকে ভূমির উপর যদি একটা ডিই লম্ব অঙ্কন করা হয় তাহলে ডিইর মান হচ্ছে এইচ। তাহলে আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে
পারবো। আমরা মূল বই এখানে এ দেয়নি, এখানে বি দিয়েছে, সে কারণে বি দিতে পারি, কিন্তু কোনো সমস্যা নাই। একটা বিষয় লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটা সামান্তরিকের শীর্ষের থেকে ভূমির উপর একটি লম্ব অঙ্কন করেছি। এটা কিন্তু একটা লম্ব অঙ্কন করেছি। তাহলে এই লম্বটা ডিই হচ্ছে এই সামান্তরিকের উচ্চতা। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব এর ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ইতিপূর্বের 16-1 যেটা দেখেছি, একটা ত্রিভুজ নির্ণয়ের সূত্র দেখেছি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখেছি, সেটা হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 1/2 বা হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে লম্ব বলতে কি বোঝায়? শীর্ষের থেকে ভূমির উপরে যেটা লম্ব হয় সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা যদি এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে যেহেতু এসি কর্ণ সামান্তরিককে 2টি খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ, ঠিক একইভাবে আমরা যদি এটা উল্টিয়ে ধরি, তাহলে কিন্তু এখানের উচ্চতাটা হবে ডিই হবে, এর কোনো পার্থক্য হবে না। তাহলে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল তাহলে আমরা এবিসি এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। ভূমি আমরা বি ধরেছি, উচ্চতা এইচ, প্লাস একইভাবে এসিডি এর ক্ষেত্রফল, যেহেতু এই বি এর মান এটাও বি হবে, 1/2 বি এইচ। তাহলে আমরা এখানে পাই বি এইচ বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। যদি কোনো সামান্তরিক ক্ষেত্রের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ভূমি গুণ উচ্চতা করলে যেটা আসবে সেটাই হবে ওই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। আর পরিসীমা তো একই বিষয়, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু এটা যোগ এটা, অর্থাৎ 4টা বাহু যোগ করলে যেটা হবে সেটাই হবে পরিসীমা। তোমরা সূত্র প্রয়োগ করে না পারলেও 4টে বাহু যোগ করলে যেটা হবে সেটাই হবে তোমাদের পরিসীমা। খুব সহজ একটা বিষয়। আচ্ছা, এরপরে আসা যাক আমরা অন্যভাবে কিভাবে এর ক্ষেত্রফল। মনে করো এখানে উচ্চতাটা দেওয়া নেই, সেক্ষেত্রে কি আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। মনে করো একটা সামান্তরিকের দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এসি সমান ডি দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর একটি লম্ব, অর্থাৎ এর উপর একটি লম্ব, এটা ই, এখানে ধরে নিই এইচ। সেক্ষেত্রে আমাদের এই মানগুলো আর প্রয়োজন পড়ছে না। তাহলে মনে করো একটি সামান্তরিকের একটি কর্ণ দেওয়া আছে এবং কি দেওয়া আছে? ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে ওই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারি? আমরা আগেই বলেছি সামান্তরিক ক্ষেত্রের কর্ণ সমান 2 ভাগে, সামান্তরিককে সমান 2 ভাগে বিভক্ত করে। এখন আমরা
দেখো তো, আমরা যদি এ সি ডি কে যদি একটি ত্রিভুজ ধরে নিই, একটি ত্রিভুজ ধরি, তাহলে এর ক্ষেত্রফলটা খুব সহজে নির্ণয় করতে পারবে। কিভাবে? তোমরা যদি এ সি কে যদি ভূমি ধরে নাও এবং ডি কে যদি উচ্চতা ধরে নাও, খুব সহজেই তোমরা এই উপরকোণ ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। যেমন আমি দেখাচ্ছি। তাহলে ঠিক একই যদি দুইটি সমান ভাগে ভাগ করে, তাহলে এবিসিও একইভাবে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আগের মতো একই এর ক্ষেত্রফল এখানে, সেক্ষেত্রে আমাদের ভূমি ধরতে হবে ডি এইচ প্লাস 1/2। ঠিক একইভাবে আমি আরেকটু বড় করি, সেক্ষেত্রে হচ্ছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। আমরা এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ, ভূমি আমরা ডি ধরেছি, উচ্চতা এইচ প্লাস 1/2 ডি এইচ। তাহলে দেখো আমাদের ডি এইচ অর্থাৎ বর্গ একক, এককটা বর্গ একক। তোমরা যদি এখানে মিটারে থাকে, তোমাদের প্রশ্নে যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার, যদি তোমরা ফুট থাকে তাহলে বর্গ ফুট, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, যেটা থাকবে সেটাই আমরা ওখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয় সামান্তরিক ক্ষেত্রে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, অথবা যদি কর্ণ এবং বিপরীত কৌণিক দূরত্ব থেকে যদি কর্ণের উপর লম্ব দাগ থাকে তাহলেও সেটা নির্ণয় করতে পারবে। এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি অবশ্যই নির্ণয় করতে পারবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমি আসছি রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। রম্বস, আমি প্রথমে আসি। রম্বসটা কি সেটা তোমাদের অবশ্যই বোঝা প্রয়োজন। তুমি যদি রম্বসটা কি সেটাই যদি না বুঝতে পারো, তাহলে কিভাবে তুমি অঙ্কের সঠিক সমাধান করবে এবং বুঝে কিভাবে করবে। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান। আমি কিন্তু আরেকটি বর্গের ক্ষেত্রে বলেছিলাম যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান। আমাদের সংজ্ঞাটার শেষের দিকে একটু ভিন্ন আছে, সেটা হচ্ছে কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বস ক্ষেত্রের কোণ সমকোণ নয়। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকেই রম্বস ক্ষেত্র বলে। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এখন আসা যাক আমরা রম্বস ক্ষেত্রের, আমি একটা অঙ্কন করি রম্বস ক্ষেত্র। এই রম্বস ক্ষেত্রের একটি কর্ণ D1, অপর কর্ণ D2। মনে করো একটি রম্বস ক্ষেত্রের দুইটি কর্ণের দৈর্ঘ্য D1 এবং D2 দেওয়া আছে। আমরা জানি এই কর্ণ, রম্বসের কর্ণ এই রম্বসটিকে সমান দুইটি ভাগে বিভক্ত করে। তাহলে দুইটি ভাগে যদি বিভক্ত করে তাহলে আমাদের, এবং দুইটি ভাগে বিভক্ত করে এবং এখানে কি করে লম্ব আকারে
পরস্পরকে ছেদ করে। একটি কর্ণ অপর কর্ণকে সমান সমদ্বিখণ্ডিত করে, সমান দুই খণ্ড করে, সমকোণ উৎপন্ন হয় এবং সমান দুইটি খণ্ডে বিভক্ত করে। তাহলে আমি যদি এখানে দুইটি ত্রিভুজ প্রথমে কল্পনা করে নিই, তাহলে দেখো, আমি যদি একটি ত্রিভুজ ধরলাম, ত্রিভুজ এ বি সি, এবং অপর ত্রিভুজ ধরলাম ত্রিভুজ এ সি ডি। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি হবে? এখানে আমরা ভূমিটা পেয়েছি, তাহলে 1/2 গুণ ভূমি D1 এবং উচ্চতাটা কি হবে? উচ্চতা এখানে দেখো, যেহেতু এই বিডি কর্ণকে অর্থাৎ ডিটি কর্ণ এসি কর্ণ দ্বারা সমান দুই ভাগে ভাগ হয়েছে, সে কারণে আমাদের এখানে আমরা যদি এখানে ও বিন্দুতে ছেদ করে তাহলে নিশ্চয় বিও সমান ডিও হবে। তাহলে নিশ্চয় আমাদের এই কর্ণটুকু অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতাটুকু হবে D/2 এবং আমাদের এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে 1/2 D1 D2/2। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের এখানে D1 D2/4 প্লাস D1 D2/4। আমি এখানে যোগ করে দেখিয়েই দিই, আমরা যদি 4 লসাগু নিই তাহলে D1 D2 প্লাস D1 D2, এখানে আছে 2D1 D2/4, কেটে দিলে D1 D2/2 বর্গ একক। তোমরা নিশ্চয় একটি বর্গের যদি দুইটি কর্ণ দেওয়া থাকে এর ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। কিভাবে করতে পারবে? তোমরা নির্ণয় করার জন্য দুইটি কর্ণ, এই দুইটি কর্ণর গুণফলকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমরা এই রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাওয়া যাক, আমি একটা উদাহরণ দেওয়া যায়, দেখি উদাহরণে কোনো একটা অঙ্ক সহজ। আমি একটা তোমাদের আয়তক্ষেত্রের গণিতের সমাধান করে কতটুকু হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই চতুর্ভুজের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক এবং রম্বস থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলে সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীর, সময়ের স্বল্পতার কারণে আমি আজকের এ পর্যন্ত শেষ করব। তার আগে কিছু কথা, তোমরা অবশ্যই বাড়িতে বসে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করবে এবং কোনো জনসমাগমে যাবে না, মোবাইল ফোনের অযথা ব্যবহার করবে না। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনার সন্তান যেন প্রত্যেক দিন পড়াশোনার সাথেই থাকে সেদিকে দৃষ্টি রাখুন। এছাড়া আপনার সন্তান যেন মোবাইল ফোনের অযথা ব্যবহার না করে, শুধুমাত্র অনলাইন ক্লাসসমূহ দেখে সেদিকে লক্ষ্য রাখুন।
আপনার সন্তান যেন কখনোই অসৎ সঙ্গে মিশে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ বা মাদকাসক্ত না হয়ে পড়ে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। আপনি আপনার সহ আপনার পরিবারের সকলের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করুন। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমি আপনাদের আরও যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার বাড়ির আশেপাশে কোথাও যেন বাল্যবিবাহ না হয় সেদিকে দৃষ্টি রাখুন। আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ইনামুল হক তোতা সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ক্লাস দেখার আহ্বান করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই কামনা করে সবাইকে আবারও আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।